হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শুরু করব আমরা হচ্ছে কোষ রসায়ন বা আমাদের সেল কেমিস্ট্রি। ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে একটু আ মানে এখানে আমরা একটু হচ্ছে কেমিক্যাল জিনিসপাতি পড়বো, তো কিছু বিক্রিয়া আছে, কিছু হচ্ছে সংকেত লিখে আছে। সো এগুলো অনেকগুলো আমাদের হচ্ছে মুখস্থ করতে হবে। কিছু বুঝতে হবে এবং কিছু হচ্ছে মুখস্থ করতে হবে। সো যতটুকু আমাদের মুখস্থ করা দরকার আমরা ততটুকু মুখস্থ করব এবং যতটুকু বোঝা দরকার আমরা ততটুকুই বুঝবো। ঠিক আছে? ওকে, সো আমি বলে দেবো যে এইটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি। দেখো, জীবকোষের রাসায়নিক উপাদান, ফার্স্টের দিক থেকে তোমাদের তেমন কিছুই পড়া লাগবে না, জাস্ট আমি যা দেখাই দিই তা পড়লেই হবে। ঠিক আছে? দেখো, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? 60 থেকে 90 ভাগ। এটা তোমাদের এমসিকিউর জন্য মুখস্থ থাকা লাগবে। কত ভাগ? 60 থেকে 90 ভাগ প্রোটোপ্লাজমে পানির পরিমাণ। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেও পড়ছিলাম। ওকে, দেন হচ্ছে জীবনে অত্যাবশ্যকীয় এলিমেন্ট কয়টি বলো তো? 92টি। ঠিক আছে? অত্যাবশ্যকীয় এলিমেন্ট হচ্ছে 92টি, এটাও এমসিকিউর জন্য মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, দেন এখানে আমাদের হচ্ছে আমি যতটুকু বলতেছি তার থেকে এক লাইনও তোমার বেশি পড়া লাগবে না, এটা মাথায় রাখো। ঠিক আছে? আমরা জাস্ট এতটুকুই পড়ছি আমাদের হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য। আচ্ছা দেখো, দেন আসি হচ্ছে রাসায়নিক বন্ড। আচ্ছা, রাসায়নিক বন্ড পুরোপুরি হচ্ছে একটা কেমিস্ট্রির টপিক বা হচ্ছে রসায়নের টপিক। ঠিক আছে? এখান থেকে আমাদের আসলে আমরা এই টপিকটা কেউই পড়ায় না এবং আমরাও পড়ি নাই। তাও তোমাদের একটু দেখাই যে আমরা কোন কোন ধরনের রাসায়নিক বন্ড পাই। দেখো, রাসায়নিক বন্ড হচ্ছে কয় প্রকার বলো তো? 3 প্রকার। একটা হচ্ছে আয়নিক বন্ড, একটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী। কোভ্যালেন্টের বাংলা কি বলতো? সমযোজী। এবং আরেকটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? সো এই বন্ডগুলা বা এই রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমরা কেমিস্ট্রি বা রসায়নে অনেক বড়োভাবে আলোচনা করা হবে। ঠিক আছে? সো এখান থেকে কোয়েশ্চেন কখনোই হয় না। যদি রাসায়নিক বন্ধন থেকে বা বন্ড থেকে কোয়েশ্চেন দিতেই চায় তাহলে কোয়েশ্চেন কই থেকে হয় জানো? তাহলে হচ্ছে কোয়েশ্চেন মেইনলি হয় আমাদের কেমিস্ট্রি থেকে। এখান থেকে কখনোই কোয়েশ্চেন আসে না। সো আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, তারপর হাইড্রোজেন বন্ড, এগুলো তুমি চাইলেই এখান থেকে স্কিপ করতে পারো। দেন আমাদের এখান থেকে এই চ্যাপ্টারের জিনিস হচ্ছে যেগুলো তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে তেমন পাবা না, সেটা হচ্ছে এই দুইটা বন্ড আমাদের পড়া লাগবে। একটা হচ্ছে পেপটাইড বন্ড এবং আরেকটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে? এখন পেপটাইড বন্ড কি? আচ্ছা, তোমরা কিন্তু জানো যে আমাদের আমিষ আমিষ ঠিক আছে, আমিষ কী দ্বারা গঠিত হয় বলো তো? আমিষ কিন্তু অ্যামাইনো অ্যাসিড, অ্যামাই অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, এটা তোমরা সবাই জানো। আমরা আমিষ ভাঙলে কি পাই বলে তো? আমিষ ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, তাই না? সো অ্যামাইনো অ্যাসিড কিন্তু অ্যামাইনো অ্যাসিড অনেকগুলা একটার সাথে একটা একটার সাথে একটা এভাবে সংযুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে আমিষ। ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। সো ওই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হবে, ওই যুক্ত হওয়ার জন্য আমাদের যে বন্ড দরকার বা বন্ধন দরকার, অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে বন্ধন দরকার, তাকেই বলা হয় হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। ঠিক আছে? তাকেই বলা হয় পেপটাইড বন্ড। সো পেপটাইড বন্ড কি, আমি যদি আবার এক লাইনে বলি, আমাদের যেই বন্ধন, দেখো, দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ধন দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ধনই হচ্ছে আমাদের পেপটাইড বন্ড এবং এইটা এক প্রকার কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড মানে কি? সমযোজী বন্ধন। তোমরা 9-10-এ পড়ে আসছো সমযোজী বন্ধন, জাস্ট একটু এমসিকিউর জন্য পড়ে রাখবা যে এটা এক ধরনের সমযোজী বন্ধন। এবং পেপটাইড বন্ধন কি, এটা তো তোমরা বুঝছোই, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে। ঠিক আছে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড এভাবে বন্ধন দ্বারা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আমিষ তৈরি করে। আচ্ছা, দেন আসে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ড কি, এটা আমরা শর্করা পড়বো একটু পরে। শর্করা পড়ানোর পর তোমাদের আমি গ্লাইকোসাইডিক বন্ড কি এটা আলোচনা করতেছি। এখন জাস্ট এতটুকু বুঝে রাখো, আমিষ গঠনের জন্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যেরকম বন্ধন থাকে, ওরকমই শর্করা গঠনের জন্য মনোস্যাকারাইডের মধ্যেও এক প্রকার বন্ধন থাকে, যাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে মনোস্যাকারাইডটা কি? আচ্ছা, মনোস্যাকারাইডই হচ্ছে এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এরকম অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে না ডাইস্যাকারাইড গঠন করে, পলিস্যাকারাইড গঠন করে। এগুলো আমরা অনেক ব্রিফলি আলোচনা করব। ঠিক আছে? এই মনোস্যাকারাইডগুলোর মধ্যে যে আমাদের বন্ধন থাকে তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। সো এখন এটা তোমরা কিছুই বুঝো নাই আমি জানি, আমরা আগে শর্করাটা আলোচনা করি। শর্করা আলোচনা করার পর গ্লাইকোসাইডিক বন্ডটি তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এগুলা কিন্তু আমরা সবই হচ্ছে আমাদের ইতে পড়বো। ঠিক আছে? এগুলো আমাদের সব জৈব রসায়নের পড়া। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের সবই হচ্ছে জৈব রসায়নের পড়া, এগুলো আমরা সবই হচ্ছে জৈব রসায়নে পড়বো। ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু এখান থেকে পড়তে যাবা না।
দেন আসে হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা আজকে শুরু করবো হচ্ছে কার্বোহাইড্রেট। শোনো, তোমাদের এই চ্যাপ্টারে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, তারপরে হচ্ছে আসে আমিষ, আমিষের পর আসে হচ্ছে স্নেহ, স্নেহর পরে আছে এনজাইম। তোমাদের এই পুরো চ্যাপ্টারে এই 4টা টপিক নিয়ে আলোচনা হবে: শর্করা, আমিষ, স্নেহ, এনজাইম। ঠিক আছে? আচ্ছা, শর্করার ইংলিশ কি? শর্করার ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, আমরা শুরু করি। দেখো কার্বোহাইড্রেট কি। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের আবার সেই মুখস্থ করা লাগবে। দেখো, সাধারণভাবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটার সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকেই বলা হয় কার্বোহাইড্রেট। সো সিম্পল কথা, মুখস্থ করবা যে হচ্ছে কার্বোহাইড্রেট কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেটে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কেমন দেখো তো। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে তোমাদের 1:2:1। ঠিক আছে? মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1 অনুপাতে থাকবে। ঠিক আছে? সো যদি কোনো যৌগ হচ্ছে এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, মানে কি, মানে হচ্ছে জাস্ট তোমার একটা যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, তাহলেই তুমি ওইটাকে হচ্ছে কার্বোহাইড্রেট বলতে পারো না। কার্বোহাইড্রেট বলার জন্য তোমার এদের মধ্যে অনুপাত হতে হবে 1:2:1। ঠিক আছে? সো 1:2:1 দ্বারা আসলে কি বোঝায় আমরা একটু দেখি। দেখো, সাপোজ হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা, এটা তোমরা সবাই জানো। দেখো, গ্লুকোজের আমাদের সংকেত কি? দেখো, C6H12O6, C6H12O6। সো এইখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কি অনুপাতে আছে বলো তো। দেখো, সবগুলোকে 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হয়ে যায়? C1H2O1। মানে কি করলাম, এটাকে জাস্ট ছোট করলাম, মানে 6 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে? মানে কাটাকাটি করলাম। ঠিক আছে? সবগুলোকে 6 দ্বারা ভাগ করলাম। মানে কি, মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত কত অনুপাতে আছে বলো তো? 1:2:1। মানে কার্বন আছে হচ্ছে 1, হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2 এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 3। তোমরা অনুপাতের অঙ্ক সবাই পড়ে আসছো, এটা তোমরা আশা করি বুঝতেছো, তাই না? সো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোর অনুপাত যদি 1:2:1 অনুপাতে থাকে তাহলে আমরা তাকে কার্বোহাইড্রেট বলতে পারি। সো আমরা আরেকটা দেখি। সাপোজ হচ্ছে আমাদের C12H24O12। সাপোজ এইটা একটা যৌগ, এটা কি কার্বোহাইড্রেট হবে? অবশ্যই হবে। কেন বলো তো? কারণ এখানেও তোমরা একটু কাটাকাটি করে দেখো, সবগুলোকে 12 দ্বারা ভাগ করো। ঠিক আছে? সবগুলোকে কি দ্বারা ভাগ করবা? 12 দ্বারা ভাগ করবা। তাহলে কি হবে বলো তো? তাহলেও আমরা C1H2O1, মানে তুমি যদি এই রূপটা পাও, সবগুলো কাটাকাটি করার পর যদি এই রূপটা পাও, দেখো সবগুলোকে 12 দ্বারা ভাগ করলে এটা এসে পড়ে, সবগুলোকে 12 দ্বারা ভাগ করলে এটা আসবে। সো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত যদি 1:2:1 অনুপাতে থাকে তাহলে ওইটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে? সাপোজ আমরা এইটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো কিনা, ধরো C10H12O6। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সাপোজ সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে মানে একদম কাটাকাটি করে একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে C5 হয়, H6 হয়, O2 হয়। সো এখানে কিন্তু আমরা দেখতেছি আমরা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাতে পাচ্ছি না। সো এইটা কিন্তু কার্বোহাইড্রেট আমরা বলতে পারবো না। এই যে 1:2:1 অনুপাতে পাইলেই আমরা তাকে কার্বোহাইড্রেট বলতে পারবো। সো কার্বোহাইড্রেট হওয়ার জন্য আমার 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। ঠিক আছে? কি বলো তো? 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার শর্ত। এবং 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অনুপাত হওয়া লাগবে 1:2:1। এই 2টা শর্ত যদি পূরণ করে তাহলে ওইটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এখন প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম 2টা জাস্ট মুখস্থ করবা। আবার বলতেছে, এই যে আমি এখন যেগুলো পড়াইতেছি এগুলো জাস্ট এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউতে আসলে যেতে পারো। ঠিক আছে? এখন 2টা এক্সেপশন আছে বা ব্যতিক্রম আছে, যে এই 2টা ব্যতিক্রম কি করবা? মুখস্থ করবা। ঠিক আছে? এই 2টা ব্যতিক্রম তোমার মুখস্থ করতে হবে। দেখো, এই যে অনেক যৌগ আছে যাদের এমন অনুপাত না থাকলেও তারা কার্বোহাইড্রেট। মানে কি? মানে এটা একটা ব্যতিক্রম। সুক্রোজ, দেখো এই যে আমাদের সুক্রোজে আমরা ব্যতিক্রম দেখতে পাই। সুক্রোজে কিন্তু আমাদের দেখো তুমি H12O22O11, তাই না? সো এটাকে তুমি যদি একদম কাটাকাটি করো তাহলে কিন্তু 1:2:1 পাবা না। সো এটা একটা ব্যতিক্রম, এটা মনে রাখবা। সুক্রোজে আমরা 1:2:1 অনুপাত না পাওয়ার পরেও আমরা তাকে কার্বোহাইড্রেট বলতেছি। এখান থেকে কোয়েশ্চেন কীভাবে আসবে? কোয়েশ্চেন এটা আসবে যে নিচের কোনটি কার্বোহাইড্রেট, তখন তোমাকে জানতে হবে যে সুক্রোজ একটা কার্বোহাইড্রেট। সুক্রোজে হচ্ছে অনুপাত
1:2:1 অনুপাতে নাই, তাও হচ্ছে এটা একটা কার্বোহাইড্রেট, এটা তোমার মুখস্থ রাখতে হবে, এটা একটা ব্যতিক্রম। আচ্ছা, যেমন আমরা আরও একটা ব্যতিক্রম পাবো, সেটা হচ্ছে আবার এমন অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট নয়। মানে আমরা দেখব যে 1:2:1 অনুপাতে আছে, তাও আমরা সেটাকে কার্বোহাইড্রেট বলতেছি না। কেন বলতেছি না? আজব না ভাই, এটাই ব্যতিক্রম। ঠিক আছে, দেখো ফর্মালডিহাইড, এটা কি ফর্মালডিহাইড। সো এখানে কি ফর্মালডিহাইডটা যদি আমি এখানে একটু লিখি, এখানে বলছে HCHO, মানে কি? মানে হচ্ছে যদি আমি এইচ কয়টা আছে, 2টা, তার মানে কিন্তু এরকমই হয়, C1 সি একটা আছে, এইচ আছে 2টা এবং ও আছে একটা। মানে আমরা এখানে কি পাইতেছি, সেই যে আমাদের কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 অনুপাতে পাইতেছি। সো এইটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট হওয়ার কথা ছিল। এই যে আমাদের অ্যালডিহাইডটা কার্বোহাইড্রেট হওয়ার কথা ছিল। কি হবে? এই যে কার্বন একটা, হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন একটা, মানে হচ্ছে আমরা এখানে 1:2:1 অনুপাত পাইতেছি। বাট তাও এটা কার্বোহাইড্রেট না। কেন? কারণ এটাই ব্যতিক্রম। সো তোমাকে এই ব্যতিক্রমটা মুখস্থ রাখতে হবে। এরকম ফর্মালডিহাইডের মতো আমাদের আরও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, যে অ্যাসিটিক অ্যাসিড, এটাও ব্যতিক্রম। এখানেও যদি তুমি দেখো, এখানে সি কয়টা? সি আছে এখানে একটা, 2টা, সো তুমি এখানে লিখলা C2। দেন হাইড্রোজেন কয়টা? গুণো, হাইড্রোজেন আছে 3টা আর এখানে একটা আছে 4টা। সো হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। অক্সিজেন কয়টা? গুণো, অক্সিজেন আছে যে একটা, 2টা, অক্সিজেন আছে 2টা। সো দেখো, এটাকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করার পরে আমি পাবো কি C1H2O2, মানে কি 2 দ্বারা ভাগ, সরি O1। সো 2 দ্বারা ভাগ করে কাটাকাটি করলে আমি C12 C1H2O1, মানে কি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত আমি 1:2:1 অনুপাতে পাইতেছি। সো আমাদের এই যে অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, এই যে আমাদের অ্যাসিডিক অ্যাসিড, এটা কিন্তু কার্বোহাইড্রেট হওয়ার কথা ছিল, যেহেতু আমরা এখানে 1:2:1 অনুপাত পাইতেছি। বাট তারপরে এটা কার্বোহাইড্রেট না। কেন না? ব্যতিক্রম, মুখস্থ করতে হবে। সো এখানে আমাদের ইন্ডিং লাইনকে আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে কার্বোহাইড্রেট হওয়ার শর্ত 2টা মনে রাখতে হবে, যে ওখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকতে হবে এবং ওদের অনুপাত হতে হবে 1:2:1 অনুপাতে, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা 3টা ব্যতিক্রম পড়লাম। কয়টা ব্যতিক্রম বলো তো? আমরা তিনটা ব্যতিক্রম পড়লাম। ঠিক আছে, কয়টা ব্যতিক্রম পড়ছি? 3টা। একটা হচ্ছে আমাদের সুক্রোজ, এখানে আমাদের কার্বোহাইড্রেটের ওই অনুপাতটা আমরা পাই নাই, তাও আমরা এটাকে কার্বোহাইড্রেট বলতেছি সুক্রোজকে। সেটা একটা ব্যতিক্রম, মুখস্থ করবা। কিসের জন্য? এমসিকিউর জন্য। দেন কার্বোহাইড্রেটের আমরা 1:2:1 অনুপাত পাওয়ার পরেও সেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি নাই। এই অভাগারা কারা? এই যে ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটার নাম তোমার মনে রাখতে হবে, যে এদের আমরা হচ্ছে অনুপাত 1:2:1 অনুপাতে পাইছিলাম, তাও এরা কার্বোহাইড্রেট না। সো এই 3টা, সুক্রোজ, ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই 3টা ব্যতিক্রম তোমার মনে রাখতে হবে। আচ্ছা, দেন আসি আমরা আমাদের হচ্ছে সংজ্ঞাতে। দেখো ডেফিনেশন কি কার্বোহাইড্রেট বা শর্করার ডেফিনেশন। দেখো, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন করে, সেসব যৌগকে বলা হয় কার্বোহাইড্রেট। সো এইটা তুমি এখন কিছুই বুঝবা না, জাস্ট তোমার এই সংজ্ঞাটা না বুঝেই মুখস্থ করবা। কেন? তুমি যখন জৈব রসায়ন পড়বা, তখন এই সংজ্ঞাটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। জৈব রসায়ন পড়ার পরে তুমি তখন জানবা যে অ্যালডিহাইড কি, তুমি তখন জৈব রসায়ন পড়ার পর বুঝবা যে তুমি কিটোন কি, তুমি তখন বুঝবা যে হাইড্রক্সিল গ্রুপ জিনিসটা আসলে কি। জৈব রসায়ন পড়ার পর তুমি বুঝবা যে মানে আর্দ্র বিশ্লেষিত হয়ে কীভাবে হাইড্রক্সিল গ্রুপ তৈরি হয় এবং হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন কীভাবে তৈরি হয়, এগুলো সব তুমি জৈব রসায়ন পড়ার পরে বুঝবা। ঠিক আছে, সো আপাতত জাস্ট এতটুকু তোমার 2টা জিনিস মনে রাখতেই হবে এখান থেকে। সেইটা হচ্ছে আমাদের শর্করা 2 প্রকার। ঠিক আছে, শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেট কয় প্রকার বলো তো? 2 প্রকার। শর্করা বা কার্বোহাইড্রেট হচ্ছে 2 প্রকার। আচ্ছা, কি কি? এক প্রকার হচ্ছে আমাদের অ্যালডিহাইড। মুখস্থ করবা, আবার বলতেছি, এটার বুঝার কিছু নাই, মুখস্থ করবা। অ্যালডিহাইড হইতে পারে, ওই শর্করা হইতে পারে অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড, বা ওই শর্করাটা হইতে পারে কিটোন, ওই শর্করাটা হইতে পারে হচ্ছে কিটোন। সো এইটা তুমি একদম ঠান্ডা তোমার মাথার মধ্যে ঢুকাইয়া নাও, যে শর্করা 2 প্রকার বা 2 টাইপের হইতে পারে। একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা আর একটা হচ্ছে কিটোন শর্করা। সো অ্যালডিহাইড যে শর্করা, সেটাকে আমরা বলি অ্যালডোজ শর্করা, এবং কিটোন যে শর্করা, ওইটাকে আমরা বলি কিটোজ শর্করা। সো এই 2টা টার্ম একটু মনে রাখো। আমাদের শর্করা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা হইতে পারে, একটা হচ্ছে কিটোন শর্করা হইতে পারে। ঠিক আছে, এই 2 প্রকার শর্করা আমরা পাই, এটা জাস্ট মাথার মধ্যে ঢুকাই নাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অ্যালডিহাইড মানে কি আমি একটু যদি বলি, তোমাদের জৈব রসায়নের পড়া, অ্যালডিহাইড মানে হচ্ছে কিন্তু CHO, মানে কোনো শর্করার সংকেতে যদি CHO এটা আমরা পাই, তাহলে হচ্ছে ওইটা আমাদের অ্যালডিহাইড। কিটোন মানে কি? কিটোন মানে হচ্ছে আমাদের CO। ঠিক আছে, কিটোন মানে হচ্ছে CO। আমরা যদি বা CO কে যদি আমি বন্ধন আকারে লিখি, সো বন্ধনটা হবে হচ্ছে এইরকম,
ঠিক আছে। সো কোনো কিটোনে যদি আমরা সিও গ্রুপ পাই, মানে কোনো শর্করাতে আমরা সিও গ্রুপ পেলে সেটা হচ্ছে কিটোন, এবং সিএইচও গ্রুপ পেলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। এতটুকু তোমাদের না বুঝলেও চলতো, বাট জাস্ট মুখস্থ করো যে শর্করা দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং একটা কিটোন। ঠিক আছে, আমরা যদি কোনো শর্করার পরে কোনো শর্করার সংকেতে সিএইচও গ্রুপ পাই তাহলে ওইটাকে আমরা অ্যালডিহাইড বলবো, আর কোনো শর্করার গ্রুপে যদি আমরা সিও এই গ্রুপটা পাই তাহলে ওইটাকে আমরা কিটোন বলবো। ঠিক আছে, এটা না বুঝলেও চলবে, তাও একটু তোমাদের আইডিয়া আর কি দিলাম যে আসলে অ্যালডিহাইড বা কিটোন জিনিসটা আসলে কি। আচ্ছা, এটি একটু পড়ো যে এমসিকিউর জন্য উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগই হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটি একটু পড়ো এমসিকিউর জন্য। আচ্ছা, দেন আসি আমরা কার্বোহাইড্রেটের উৎস। ওখানে আমাদের সহজ লেখাপড়া শুরু হয়েছে। কার্বোহাইড্রেট আসলে আমরা পাই কই থেকে? দেখো, কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিদ। ঠিক আছে, কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি বলতো? কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ, এবং বিভিন্ন ফলমূল শাকসবজি থেকে তো আমরা শর্করা পাই, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এতটুকু একটু পড়লেই হবে এবং বাকি তো কিছু পড়া লাগবে না। দেন আসি আমাদের শর্করার বৈশিষ্ট্য। শর্করার বৈশিষ্ট্য থেকে আমাদের এমসিকিউ আসে যে নিচের কোনটি শর্করার বৈশিষ্ট্য নয়, অথবা নিচের কোনটি শর্করার বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জানো যে চিনি কিন্তু হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, সো চিনি কিন্তু হচ্ছে এক ধরনের শর্করা, তাই না? সো চিনির বৈশিষ্ট্য মোটামুটি হচ্ছে আমাদের এই শর্করার বৈশিষ্ট্যর সাথে মিলে যাবে। সো শর্করার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য তোমার চিনির বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো চিনির বৈশিষ্ট্য। আচ্ছা, চিনি কি হয়? শর্করা হয় হচ্ছে দানাদার, যে চিনি দানাদার। তারপরে হচ্ছে শর্করা হচ্ছে সেলুলোজ নির্মিত হতে পারে, একটু একটু মুখস্থ করতে হবে। দেন পাউডার জাতীয় হতে পারে। সো চিনি তো আমাদের পাউডার জাতীয়, গুঁড়া জাতীয়, তাই না? এটা একটু মনে রাখবা। দেন কার্বোহাইড্রেটের শর্করা মানে চিনির শর্করা, মানে চিনির বৈশিষ্ট্য একটু মনে করো। দেখো, চিনি কিন্তু মিষ্টি হয়। সো চিনি কিন্তু মিষ্টি হয়, সো এটাও মিষ্টি বা স্বাদহীনও হতে পারে। এটা একটু মনে রাখো যে শর্করা হচ্ছে, এগুলো কিন্তু জাস্ট মুখস্থ, এখানে বোঝার মতো কিছু নাই। জাস্ট হচ্ছে তোমরা মুখস্থ করবা যে শর্করার এই বৈশিষ্ট্যগুলো। সো মনে রাখবা শর্করা হচ্ছে মিষ্টি। তারপর বেশি তাপ প্রয়োগে এটা অঙ্গারে পরিণত হয়। অঙ্গার কি এটা তোমার বোঝার দরকার নাই, জাস্ট মুখস্থ করবা বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। এখান থেকে এমসিকিউ আসবে, নিচের কোনটি শর্করার বৈশিষ্ট্য, নিচের কোনটি শর্করার বৈশিষ্ট্য নয়, সো তোমার মুখস্থ করতে হবে। আচ্ছা, 4 নাম্বারটা লাগবে না, 5 নাম্বারটা পড়বা যে এটা অ্যাসিডের সাথে মিলে এস্টার গঠন করে, মুখস্থ করবা। অ্যাসিডের সাথে মিলে এস্টার গঠন করে, অ্যাসিডের সাথে মিলে এস্টার গঠন করে, মুখস্থ করবা এমসিকিউর জন্য। দেন পড়বা এটা হচ্ছে আলোক সক্রিয় ও আলোক সমানুতা প্রদর্শন করে। শর্করা হচ্ছে আলোক সক্রিয়তা এবং আলোক সমানুতা প্রদর্শন করে। এই যে আলোক সক্রিয়তা এবং আলোক সমানুতা কি, এইটা তোমরা জৈব রসায়নে পুরো একটা টপিকই আছে, এখান থেকে সৃজনশীল আসে জৈব রসায়নে। সো জৈব রসায়ন পড়ার পর তোমাদের আলোক সক্রিয় এবং আলোক সমানুতা কি এইটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এই বৈশিষ্ট্যগুলো তোমরা এমসিকিউর জন্য মুখস্থ করবা। আচ্ছা, দেন আসি হচ্ছে শর্করার কাজ। শর্করার কাজ হচ্ছে তোমাদের মাঝে মধ্যে সিকিউতে আসে পড়ে তো। সো শর্করার কাজগুলো একটু, এগুলো কিন্তু শর্করার কাজ হচ্ছে, এগুলো কি, এগুলো তোমাদের কিন্তু বোঝার কিছু নাই। তোমরা যে ক্লাস 6, 7, 8, 9, 10 যেরকম মুখস্থ করছো না বিভিন্ন কিছু, ওরকম এটা মুখস্থ করতে হবে শর্করার কাজ। ঠিক আছে, শর্করা বা কার্বোহাইড্রেটের কাজ এটা মুখস্থ করতে হবে। সো দেখো তো আমরা কী কী কাজ আছে। আচ্ছা, এই শর্করার কাজগুলো সহজে মনে রাখার জন্য এখান থেকে এমসিকিউ আসতে পারে, সিকিউ আসতে পারে। সিকিউ আসবে শর্করার কাজ লিখো, এবং এমসিকিউ আসবে নিচের কোনটি শর্করার কাজ, অথবা নিচের কোনটি শর্করার কাজ নয়। এটা মনে রাখার জন্য তোমরা এই ছন্দটা মনে রাখবা। দেখো, শস্য দে লোভী চক্র, শস্য দে লোভী চক্র, এই ছন্দটা মনে রাখবা শর্করার মেইন কাজগুলো মনে রাখার জন্য। ঠিক আছে, সো শস্য দে লোভী চক্র, এই ছন্দ মনে রাখবা। সো আমরা দেখি ছন্দের সাথে মিলাই। শস্য দ্বারা মনে রাখবা, তালিবস দ্বারা মনে রাখবা হচ্ছে জীবদেহের শক্তির প্রধান উৎস হচ্ছে শর্করা, শক্তি উৎপন্ন করে। সো তালেবস দিয়া হচ্ছে এই দুইটা মনে রাখবা। ঠিক আছে, তালেবস দিয়ে এই দুইটা মনে রাখবা। দেন আসি, এইটা উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান। ঠিক আছে, সো এখানে তালিবস দিয়ে মনে রাখবা। আমরা এখন যা পড়তেছি সব হচ্ছে তালিবস, দন্তস, এগুলো দ্বারা মনে রাখবা। সো সাপোর্টিং টিস্যু মনে রাখলাম আমরা। ঠিক আছে, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে আমরা দেখি লোভী দ্বারা মনে রাখবা প্রাণীদেহের হাড়ের সন্ধিস্থল মানে কি, হাড় যেখানে জোড়া লাগে ওইখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, মানে তৈলাক্ত পদার্থ হিসেবে কাজ করে, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। ওই যে আমরা সাইকেলে লুব্রিকেন্ট দিই না, যাতে হচ্ছে সাইকেলটা একটু পিচ্ছিল হয়, ওই লুব্রিকেন্ট। ঠিক আছে, সো লোভী দ্বারা মনে রাখবা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে দে দ্বারা মনে রাখবা এটা হচ্ছে উদ্ভিদ দেহ গঠন করে। ঠিক আছে, উদ্ভিদের দেহ গঠন করে। সো দে দ্বারা মনে রাখবা উদ্ভিদের দেহ গঠন করে। দেন চক্র। আচ্ছা, আরেকটা মনে রাখবা, দে দ্বারা আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে উদ্ভিদের দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। ঠিক আছে, সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে, বা সঞ্চয় তুমি শস্য দ্বারাও মনে রাখতে পারো, তালিবস বা দন্তস আছে না, সো সঞ্চয় তুমি শস্য দ্বারাও মনে রাখতে পারো। ঠিক আছে,
আচ্ছা, দেন আমরা পড়ব চক্র, বিভিন্ন চক্র হিসেবে কাজ করে। দেখো শর্করা বিভিন্ন চক্র সম্পন্ন সাহায্য করে। দেখো ক্যালভিন চক্র, ক্রেবস চক্র ইত্যাদি গুরুত্বপূর্ণ চক্র সম্পন্ন করে কে? শর্করা। ঠিক আছে, সো এই যে চক্র দ্বারা মনে রাখবা ক্যালভিন চক্র, ক্রেবস চক্র। এখন ক্যালভিন চক্র কি, ক্রেবস চক্র কি, এগুলো তোমরা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টারে অনেক বড় করে আলোচনা করব আমরা। ঠিক আছে, আচ্ছা, দেন এইখান থেকে আরও কিছু কিছু মনে রাখা লাগবে, এগুলো আমি একটু দাগাই দিই। যেমন এটা হচ্ছে কো এনজাইম, শর্করা কো এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে আমরা তালিবসা পড়ছিলাম না, তালিবসা দ্বারা মনে রাখবা এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। সেলুলোজ হেমিসেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি। সেলুলোজ হেমিসেলুলোজ কিন্তু এক ধরনের শর্করা। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে শর্করা কী করে? নিউক্লিক অ্যাসিডের গঠনে সাহায্য করে, এবং রাইবোস এবং ডিঅক্সিরাইবোস এই দুইটাই কিন্তু আমাদের শর্করা। আমরা সবাই জানি রাইবোস থাকে আমাদের কোথায়? আমাদের আরএনএতে। এবং ডিঅক্সিরাইবোস আমাদের কই থাকে? ডিঅক্সিরাইবোস থাকে হচ্ছে আমাদের ডিএনএতে। সো এই যে আরএনএ এবং ডিএনএতে, আরএনএতে থাকে হচ্ছে রাইবোস এবং ডিএনএতে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোস। এই দুইটা নিয়ে আমরা একটু পরে বড় করে আলোচনা করব। সো মনে রাখবা রাইবোস এবং ডিঅক্সিরাইবোস এই দুইটাই কিন্তু এক ধরনের শর্করা। ঠিক আছে, রাইবোস ডিঅক্সিরাইবোস এই দুইটাই হচ্ছে শর্করা। ওকে, দেন আমাদের আরেকটু পড়বা যে সেলুলোজ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সূক্ষ্মতা সুরক্ষা প্রদান করে। সো এখানে বোঝানোর মতো কিছুই ছিল না, আমি একটা নেমোনিক্স দিছি শস্যদেল অভিচক্র। শস্যদেল অভিচক্র দ্বারা তোমরা হচ্ছে প্রথমত আমি যেগুলো নেমোনিক্স সাথে রিলেট করে পড়ালাম তালিবস দন্তস দিয়ে, সেগুলো মনে রাখবা। দে দ্বারা মনে রাখবা হচ্ছে শস্য দ্বারা মনে রাখলে হচ্ছে শক্তি, সাপোর্টিং টিস্যু, সঞ্চয়ী পদার্থ, এগুলো শস্য দ্বারা মনে রাখলা। দে দ্বারা মনে রাখলা দেহ গঠনে সাহায্য করে। লোহি দ্বারা মনে রাখলা লুব্রিকেন্ট হিসেবে সাহায্য করে। চক্র দ্বারা মনে রাখলা ক্যালভিন চক্র, ক্রেবস চক্র। দেন এখান থেকে আর দুই একটা জিনিস দেখাই দিলাম, এগুলো একটু মুখস্থ করবা, যেহেতু বোঝার মতো কিছু নাই, জাস্ট একটু মুখস্থ করবা। ঠিক আছে, সেলুলোজ হেমিসেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, কোএনজাইম হিসেবে কাজ করে বিভিন্ন শর্করা। সেলুলোজ হচ্ছে আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে, সেলুলোজ। তারপর হচ্ছে রাইবোস, ডিঅক্সিরাইবোস, হেমিসেলুলোজ, সেলুলোজ। ঠিক আছে, এগুলো কিন্তু সবই হচ্ছে শর্করা। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের শর্করার কাজ এবং শর্করার বৈশিষ্ট্য এই দুইটা শেষ। এই দুইটা আবার বলতেছি, এই দুইটা হচ্ছে বোঝার মতো কিছুই নেই, যা আমি মার্ক করে দিলাম বা দেখাই দিলাম, তা ঠাডা মুখস্থ করবা। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে আসি কার্বোহাইড্রেট। সো আমরা এখন পড়বো কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। এখন আমরা কি পড়বো বলতো? এখন আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। ঠিক আছে, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়বো। সো আমরা দেখো, আচ্ছা, কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের আমরা শ্রেণীবিভাগ করতে পারি। দেখো, স্বাদের উপর ভিত্তি করে, স্বাদ ওইটাকে মিষ্টি নাকি ওইটাকে মিষ্টি না, এই উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সুগার এবং আরেকটা হচ্ছে আমাদের নন সুগার। একটা হচ্ছে সুগার এবং একটা হচ্ছে নন সুগার। সুগার মানে কি? যেগুলো হচ্ছে মিষ্টি খেতে, যেসব শর্করা হচ্ছে মিষ্টি, সেসব শর্করাকে বলতেছি আমরা সুগার। এবং যেসব শর্করা হচ্ছে মিষ্টি না তাদেরকে আমরা বলতেছি নন সুগার। সো স্বাদের উপর ভিত্তি করে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সুগার এবং একটা হচ্ছে নন সুগার। আমাদের অবশ্যই এক্সাম্পলগুলো পড়া লাগবে। আচ্ছা, আগে আমরা সুগারের বৈশিষ্ট্য পড়ে নিই। আচ্ছা, সুগারের বৈশিষ্ট্য সবগুলো হচ্ছে চিনির বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। সুগারের সব বৈশিষ্ট্য চিনির বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে। দেখো, সুগার যেসব শর্করা আছে, যেসব শর্করাকে আমরা সুগার বলি, ঠিক আছে, তারা হচ্ছে স্বাদে মিষ্টি হবে, এটা আমরা জানি। চিনি কি? চিনি একটু দানাদার হয় না? অবশ্যই, সো সুগার দানাদার হবে। দেন পানিতে দ্রবণীয়। আচ্ছা, তোমরা বলো তো চিনি কি পানিতে দ্রবণীয়? অবশ্যই দ্রবণীয়। সো মনে রাখবা চিনির বৈশিষ্ট্যই হচ্ছে সুগারের বৈশিষ্ট্য। সো মিষ্টি, চিনি দানাদার, চিনি পানিতে দ্রবণীয়, এভাবে মনে রাখবা। আচ্ছা, দেন এক্সাম্পল আছে, এক্সাম্পল তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। যে দাঁড়াও, এক্সাম্পল একটু পরে আসতেছি, আগে নন সুগারের হচ্ছে বৈশিষ্ট্য পড়াই নেই। দেখো, নন সুগারের বৈশিষ্ট্য সব হচ্ছে সুগারের বিপরীত বা অপোজিট। ঠিক আছে, এটা হচ্ছে স্বাদে মিষ্টি নয়, এটা হচ্ছে অদানাদার এবং এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। এই তিনটা মনে রাখবা, জাস্ট হচ্ছে সুগারের বিপরীত। মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, সুগারের বিপরীত। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই তোমাদের এখন আসি এক্সাম্পলে। এক্সাম্পলগুলো অবশ্যই পড়া লাগবে বা উদাহরণগুলো অবশ্যই পড়া লাগবে, যে কোনগুলো হচ্ছে সুগার এবং কোনগুলো হচ্ছে নন সুগার। বাট এখন পড়বো না, আমরা আমাদের শর্করা চ্যাপ্টার শেষ করার পর আমরা সহজে একটা নেমোনিক্সের মাধ্যমে এগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, এখন পড়তে যেও না, আমরা আমাদের হচ্ছে আমাদের মানে শর্করার পার্ট বা শর্করার টপিকটা শেষ করার পর আমরা একটা সহজ নেমোনিক্সের মাধ্যমে কোনগুলো সুগার এবং কোনগুলো নন সুগার এটা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন আমরা আসি রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। দেখো, আমরা কিন্তু সুগার বা স্বাদের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছিলাম, সুগার আর নন সুগার। কিন্তু আমরা রাসায়নিক গঠন অণু মানে অণুর রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে হচ্ছে চার ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? মনোস্যাকারাইড,
ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। ঠিক আছে? আচ্ছা, মনোস্যাকারাইড জিনিসটা কি এইটা যদি তুমি বোঝো তাহলে বাকিগুলোও বুঝবা। আচ্ছা, আমরা যেমন আমাদের দেহ গঠন দেখো মনোস্যাকারাইড, এখন আমরা আলোচনা করবো হচ্ছে মনোস্যাকারাইড নিয়ে। আমরা আলোচনা করবো হচ্ছে এখন আমাদের মনোস্যাকারাইড নিয়ে। আচ্ছা, মনোস্যাকারাইড নিয়ে, ঠিক আছে? আচ্ছা, মনোস্যাকারাইডটা কি? যেমন আমাদের দেহ গঠনের একক কি বলতো? আমাদের দেহ গঠনের একক হচ্ছে কিন্তু কোষ, এই একটা কোষ। সো এরকম অনেকগুলা কোষ নিয়ে হচ্ছে আমাদের দেহটা গঠিত হয়। আচ্ছা, ওই রকমই মনোস্যাকারাইডটা হচ্ছে আমাদের শর্করা গঠনের একক। আবার বলতেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট, মনোস্যাকারাইডটা হচ্ছে আমাদের শর্করা গঠনের একক, মনে রাখবা। সো মনোস্যাকারাইড সাপোজ এই একটা মনোস্যাকারাইড, ঠিক আছে? এটা একটা মনোস্যাকারাইড। সো এরকম আরেকটা মনোস্যাকারাইড হবে, আরেকটা মনোস্যাকারাইড হবে, আরেকটা মনোস্যাকারাইড হবে, এইরকম অনেকগুলো মনোস্যাকারাইড নিয়েই হচ্ছে শর্করা গঠিত হয়। ঠিক আছে? সো শর্করা হচ্ছে মনোস্যাকারাইডটা হচ্ছে শর্করা গঠনের একক, মনোস্যাকারাইড হচ্ছে শর্করা গঠনের একক। ঠিক আছে? আচ্ছা, মনোস্যাকারাইড যদি একটা থাকে তাহলে তাহলে আমরা তাকেই তো মনোস্যাকারাইড বলি। জাস্ট একটা মনোস্যাকারাইড থাকলে আমরা তাকে মনোস্যাকারাইড বলি। ঠিক আছে? দেন যদি মনোস্যাকারাইড যদি দুইটা থাকে, মনোস্যাকারাইড যদি দুইটা থাকে তাহলে আমরা তাকে বলি ডাইস্যাকারাইড। দুইটা থাকলে আমরা তাকে বলি ডাইস্যাকারাইড। আচ্ছা, মনোস্যাকারাইড যদি তিনটা থাকে তাহলে আমরা তাকে বলি হচ্ছে আচ্ছা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। আচ্ছা, দেন এই দুটি আপাতত বুঝো। আচ্ছা, আমি ভিডিওটা এখন শেষ করতেছি। এটা ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট এখন স্টার্ট করবো। সো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, এখন সেকেন্ড পার্ট দেবো।